তিথি, চুল সবসময় খোলা রাখবা, তোমাকে খোলা চুলেই মানায়। তুমি চুল খোলা রেখে আমার কাছে কিছু চাইলে আমি কখনোই না করতে পারবো না। আম্মু কই? আপনার আম্মু পাশের রুমে আছেন। আমি কতক্ষণ ঘুমাইছি? এখানে বসে আছেন, আমাদের সাথে কথা বলছিলেন। আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে কথা বলছিলেন। আপনি কে? সোহেল পেশায় একজন ডক্টর। আপনারা কি আব্বুর সাথে দেখা করতে আসছেন? আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার নাম? চিচির রকি হাসান। কিন্তু অদ্ভুত নাম, তাই না? অদ্ভুত মানে? আপনারা কারা? আমরা আপনার বন্ধু, আমরা দেখতে এসেছি আপনাকে। আম্মু কই? আম্মু আমাকে ডাকবে না? শান্ত মা, বস। মেয়েটাকে গিনিপিগ বানিয়ে ল্যাবে রেখে আসনি তো পার। এই ক্যামেরা বন্ধ করে। কষ্ট লাগছে, অনেক কষ্ট হচ্ছে। আমি আজকে রকি ভাইকে বলে দিই, আমি অনেক অনেক ভালোবাসি। আমি আজকে বলে দেবো মা। সব ঘরেছে। আই সরি। কিন্তু এরকম পেশেন্টরা তো সাডেনলি ভায়োলেন্ট হয়ে যায়। এদের নিজেদের জন্য এবং প্রিয়জনদের জন্য রিস্কি। তিথির ওষুধটা আসলে খুব রেয়ার। সাধারণত দুই ধরনের অ্যামনেশিয়া দেখা যায়। তিথির ক্ষেত্রে এই দুটো একসাথে দেখা যাচ্ছে। সে নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারছে না, আর আগের কোনো স্মৃতিও তার সময় মনে নেই। 7 থেকে 10 দিন বেশি সে কিছু মনে রাখতে পারে না। একটা প্রশ্ন করতে পারি, রকিকে? রকি তিথির ফিয়ান্সি ছিল। এই ছেলের নাম কখনো উচ্চারিত হবে না, কতবার বলেছি তোমাকে। চলে গেছে। তিথির অসুস্থতা ও আর নিতে পারেনি, কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। ওর গোটা একটা জীবনের সামনে পড়ে আছে। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? এই প্রশ্নটা জীবনে কয়েক হাজারবার শুনেছি আমি। মাঝে মাঝে ইচ্ছে করতো তিথির গলা চেপে ওকে মেরে ফেলি, কিন্তু সেটা সম্ভব ছিল না। অবশ্যই প্রশ্ন করার বদ অভ্যাসটা তিথির অনেক পুরনো রোগ ছিল। স্যার অরোরা কি? অঙ্ক করা বাদ দিয়ে স্যার আমাকে মনে হয় জানেন, ওই চেষ্টার লোকজন না অনেক লাকি। এটা রাখো, হিসাব মিলাও। জানেন না বললেই পারেন। এটা বিজ্ঞানের বিষয়, তুমি কমার্সের স্টুডেন্ট। এই হিসাব মিলানো বাদ দিয়ে বিজ্ঞান বিষয় হতে কেউ বলা নাই। 1475, 1978, 1985, 520 গুণ 3। 2893। এটা তোমার একটা গুণ, এটা নিয়ে ভাব দেখানোর দরকার নেই। আপনি একটু চ্যালেঞ্জ করলেই পারেন। ছোট ছোট অঙ্ক মেলাতে আপনার ক্যালকুলেটর লাগে। এরপরে আমার ব্রেন ক্যালকুলেটর থেকেও ফাস্ট। কে জানতো ক্যালকুলেশনের এই গড গিফট অল্প কয়েক বছরের মধ্যেই গড নিজেই এমন ভাবে কেড়ে নিবে যে মাত্র 10 সেকেন্ড আগের কথা তিথির মনে থাকবে না। মন খারাপ নেই, কোনো কিছু আড়াল হচ্ছে। রেজাল্ট খারাপ হয়েছে। আমি প্রায় শাড়ি পরি, আমার কি পছন্দ কি অপছন্দ সেটা জানার সময় কই আপনার কাছে। যাকে এসব কথা রাখো। খালাম্মা খালু কই? প্রমো গিয়েছে রেস্টুরেন্টে আমার আত্মীয় স্বজন নিয়ে, কারণ আমি গোল্ডেন A+ পেয়েছি। গোল্ডেন প্লাস, কংগ্রেচুলেশনস। খেতে যখন হবে চলো যাই। আপনি একটা পাশান। আপনি কি বলেছিলেন আমাকে? আপনি বলেছিলেন আমি যদি গোল্ডেন A+ পাই তাহলে আমি যা চাইবো তাই পাবো। ঠিক। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর যদি বিয়ে করতে রাজি না হই তাহলে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়ে হবো। কাম ডাউন তিথি। তুমি আর আমি হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাই, তোমাকে কিছু কথা বলবো, সেটা ড্রাইভারের সামনে বলতে পারবো। এখন তো বড় হচ্ছ, তো নিজের দায়িত্বটা নিজেরই মেনটেন করতে হবে। সবসময় তো আর প্রাইভেট টিউটর থাকবে না। আপনি এই কথাগুলো বলার জন্য আমার সাথে হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাবেন? এই কথাগুলো তো খুব দরকারি কথা। আমি না একদম ভুলেই গিয়েছিলাম, মানে আমার একটা খুব জরুরি দরকারি কাজ আছে, মানে একটু যেতে হবে। আই এম সরি। কিন্তু ঠিক আছে। কিন্তু খালাম্মা খালুকে কোনো কিছু বলবো না, হ্যাঁ? আসি। আমি বলছিলাম কি, পুরো বইটা না পড়তে পারলেও 29 নম্বর পাতাটা অবশ্যই পড়বা, হ্যাঁ? জানো তিথি, আজ আমার জীবনের খুব বিশেষ একটা দিন। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটাকে বাসে নিয়ে বৃষ্টি অনুভব করছি। সেদিন তিথি আসলেই খুব সুখী ছিল, কিন্তু মেয়েটা তখনও জানতো না আমার সাথে তার কখনই বিয়ে হবে না। আমি আর তিথি আমাদের প্রেমের ব্যাপারটা খুব সাবধানে বছর 5 লুকিয়ে রাখলাম, আর আমি স্ট্যাবলিশড হওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। কেমন আছেন? কখন থেকে শুরু হলো এসব? জি না খালাম্মা, আমি প্রীতিকে যখন পড়িয়েছি সিরিয়াসলি পড়িয়েছি। তুমি কোথায় জব করো? সিএ ফার্মে। বেতন? লাখখানিক এবার। তুমি তো যোগ্য ছেলে রকি, কিন্তু তারপরও তোমার সাথে আমার মেয়ের বিয়ে আমি দেখ। কারণ তোমার বাবা মা নেই, কোনো আত্মীয় স্বজন নেই। তো কোনো কিছু আমার কাছে চেয়েছেন, আমি ওকে দেইনি। এটা জীবনে কখনো হয়নি। আর তোমার আঙ্কেলও যখন বিয়েতে রাজি, তো আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। থ্যাংক ইউ। আগে তিথির সাথে আমার সর্বশেষ কনভারসেশনটা ঝগড়া ছিল। অক্ষরেও জানতাম এই সুস্থ স্বাভাবিক তিথিকে আর কোনোদিন পাবো না। হ্যালো, তুমি কই? জাস্ট 5 মিনিট লাগবে। এত রাতে একলা একলা বাইরে থাকে সেটা আমার পছন্দ না। তুমি সব কাজ আমার করতে হচ্ছে বিয়ের, কি আমাকে বকা দিচ্ছেন? রাত 12টা বাজে আর তুমি একলা একলা রাস্তায় ঘুরতেছো। আমি কি একা? পুলিশ ভাই তোমার সাথে আছে? না হয় কিন্তু তর্ক করার পুরনো একটা বদ অভ্যাস আছে। টেনশনে আমি ঘুমোতে পারছি না। সামনে থাকলে থাকলে কি করেন, যা ইচ্ছা তাই করেন। যখন মরে যাবো তখন বুঝবেন।
বাসায় পৌঁছে কল দিও, রাখি, বাই। সেদিন আমার অফিসের এক কলিগের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছিল। সেই ঝালি হয়তো বা আমি তিথির উপর দেখিয়েছি। কষ্ট দেওয়ার জন্য সবসময় আমরা সবচেয়ে প্রিয় মানুষটাকেই বেছে নিই। তিথির অ্যাক্সিডেন্টের পর প্রায় 12 দিনের মতো সে কোমায় ছিল। আমার কাছে এই 12 দিন ছিল চরম দুঃস্বপ্নের মতো, কিন্তু আমরা তখনও বুঝিনি প্রকৃত দুঃস্বপ্ন শুরু হবে তিথি কোমা থেকে জাগার পর। যেন লাগতেছে মা। এত টেম্পুং করার কিচ্ছু নাই। বসো 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 বসো, এত স্ট্রেস নাও, কিছু নাই। আপনি কখন আসছেন? আপনি জানেন কি হয়েছে? বারবার একই কথা বলছো বলে? এই তিথি, না, আপনি কখন আসছেন? শুন, আমি কইছিলেন আপনি আমি তোমাকে 3 বার বলছি আমি এখানে আসছি। কখন আসছেন? তাহলে সমস্যা হয়ে যাবে, আপনি প্লিজ বাইরে যান। আসো আসো। তিথি কি সত্যি এখনো জীবিত? তিথিকে আমরা বাসায় নিয়ে আসি। আমি এখন তার কাছে শুধুমাত্র তার রকি স্যার। ইংল্যান্ডে ক্লাইভ ওয়ারিং নামে একজন ব্যক্তি আছেন, যিনি তিথির মতো এরকম একটা সমস্যায় ভুগছেন। ওয়ারিং সাহেবকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে উল্টোটা হলো আমার হতাশা আরো বেড়ে গেল। এই ধরনের রোগীদের হ্যাপি থাকার কোনো সুযোগ নেই। তিথি, চা কেমন হয়েছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনেকক্ষণ ধরে বসে আছেন না? আমি মনে হয় ঘুমিয়ে গেছেন। বেশিক্ষণ হয় আসি না। চা দিতে বলুন। খাদিজা না। আসসালামু আলাইকুম স্যার, কখন আসলেন? আমরা আজকে কি পড়বো বলেন? ইকোনমিক্স। ইকোনমিক্স। কি করতেছেন? তিথিকে মনে করানোর চেষ্টাটা বৃথা ছিল। প্রতিবার চোখের পলক ফেলার পর তিথির সামনে যেন নতুন এক দৃশ্য আসে। আমি নিজেকে তিথির জায়গায় কল্পনা করে বুঝতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব নয়। আমি তোমাকে একটা কথা বলতে চাই তিথি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? সত্যি। স্যার আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? ঘুমিয়ে পড়েছিলাম না? আমি তোমাকে অনেক ভালোবাসি। স্যার আমি ভালোবাসি স্যার। আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। সরি স্যার, আমি খেয়ে হারিয়ে ফেলেছিলাম যখন কোন টপিকে পড়ছিলাম। আমি তোমাকে ভালোবাসি। স্যার যে সেদিন প্রথমবারের মতো আমার মনে হলো অ্যাক্সিডেন্টে তিথির মরে যাওয়াটা হয়তো বা ওর জন্য ভালো ছিল। আমেরিকান একটা সিএ ফার্ম থেকে আমার চাকরির অফার লেটার এসেছে। আমার আর তিথির একসাথে আমেরিকায় চলে যাওয়ার কথা ছিল। কাল রাতে আপু অনেক জ্বালাতো বুঝ। একই কথা বারবার বলছিল কয়েকবার। ব্যথাই বেঁধে রেখেছে। আমার ভেতরটা যন্ত্রণায় পড়ে যাচ্ছিল। আমার প্রিয় তিথিকে এভাবে দেখা, এভাবে সহ্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমাকে পালাতে হবে। তুমি? তোমাকে অদ্ভুত সুন্দর কিছু দেখাবো, ওঠো। অরোরা? স্বপ্নে পৃথিবীর সব আকাশেই অরোরা দেখা দেয়। আসতেছে না। রকি ঘন্টাখানেক আগে এসেছিল, এখন উনি অনেকদিন ধরে আসেন, তুমি ওনাকে বের করে দিছো। আল্লাহ তোকে আমি কিভাবে বোঝাবো বলতো? তোমাকে ঘুমাচ্ছিলাম, রকি ভাই আসেনি। তুমি ওনাকে আসতে মানা করছো। তাড়াতাড়ি আসো, ও কিন্তু অনেক পাগলামি করছে। আর তুমি রকি কি বলো তো আসছি? রকি ভাই কই? আসতেছে না কেন? আমি বললাম না সাথে আমার সর্বশেষ যোগাযোগ সুখ। তিথির আঘাতটা একেবারে আমার ব্রেইন স্টেমে গিয়ে লেখা। কিছু বুঝে ওঠার বা যন্ত্রণা অনুভূত হওয়ার আগেই আমি মারা গিয়েছিলাম। ছেলেটার কথা মনে হলে বুকের ভেতরটা কেমন ভেঙে ভেঙে যায়। অভিনয় তো করতে হবে, বলে এই মানুষগুলো যদি রকিকে আবার খুঁজতে আসে, আমি তো আমার মেয়েকে হারাতে পারবো না।